Drop it. শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জয়কলি পাবলিকেশনের যে পর্যায়ক্রমে নিয়মিত আয়োজনের আজকে আমরা হাজির হয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষার যত প্রশ্ন তত উত্তর এবারের পর্বে আমাদের সাথে বিশেষভাবে অতিথি হিসেবে রয়েছেন আমাদের খুব কাছের এবং প্রিয় এবং মেধাবী মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যয়নরত চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনির্বাণ দেবনাথ। অনির্বাণ দেবনাথকে আমাদের জয়কলি স্টুডিওর পক্ষ থেকে অভিনন্দন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, চলছে। মহামারীর শুরু থেকে শেষ পর্যন্ত অস্থির অবস্থায় চলছে শিক্ষা ব্যবস্থা, জানেন, এবং শেষ সব অস্থির অবস্থা কাটিয়ে কিন্তু আমাদের এখন চলে এসছে আমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সার্কুলার বা তথ্য, এগুলো কিন্তু আমাদের এখন দিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা বেশ পড়াশোনার প্রতি একটা যে অনেক দিনের যে একটা বিরতিহীন ভাবে বা অগোছলো ভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, তার কিন্তু অনেকটা তারা নিজেদের গুছিয়ে পড়াশোনার প্রতি মনোযোগ দিচ্ছে। এই যে মেডিকেলের যে সার্কুলার এবং মেডিকেল ভর্তি পরীক্ষা বা করোনার পড়াশোনার ব্যাঘাত সম্পর্কে একটু খানিকটা আপনার কাছ থেকে শুনে নেব। তো দাদা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আজকের জন্য অতিথি হিসেবে ডাকার জন্য, আপনাদের জয়কলি পাবলিকেশনসের সাথে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। তো যারা আজকে আমার লাইভটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। আমি অনির্বাণ দেবনাথ 2017-18 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশে সারা বাংলাদেশে সব থেকে বেশি নম্বর অর্জন করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ব্যাচ K75 এর একজন স্টুডেন্ট। তো দেখো, বর্তমানে তোমাদের খুবই গত 2 দিনের ভিতরেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে চূড়ান্ত যে তারিখটা সেটা নির্ধারণ হয়ে গেল 2রা এপ্রিল 2021। এবং এই পরীক্ষায় অনেকদিন ধরে এবার আর কি শিক্ষার্থীরা সুযোগ পেল, যেটা হলো তোমাদের এইচএসসি পরীক্ষাটা হলো না অটো প্রমোশনের ফলে, এবং অনেকদিন যাবত তোমরা পড়াশোনার ভিতর দিয়ে আসো একটা না, সামনে আগামী প্রায় 1.5 থেকে 2 মাস আরো এই পড়াশোনাটার ভিতর তোমাদের চালিয়ে যেতে হবে। তো এই সম্পর্কে আজকে আমি সকল প্রকার টিপস, তোমাদের মনে প্রশ্নের উত্তর সবকিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সবকিছুর উত্তর দিতে আমি চলে এসেছি। তো এখন যেটা হচ্ছে আমার বলার, যে এবার তো এইচএসসি পরীক্ষাতে অটো প্রমোশনের ফলে A+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, যেটা হচ্ছে 1,61,807 জন। সকল বিষয়ের মানে সকল বিভাগের শিক্ষার্থীদের মিলিয়ে। তো এদের ভিতর অধিকাংশই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন তোমরা আশা করি যারা আজকে লাইভটা দিচ্ছ সবাই জানো, যেটা হচ্ছে বায়োলজিতে অর্থাৎ যে বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে তোমাদের নম্বর থাকে হচ্ছে 30, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে নম্বরটা থাকে 25, পদার্থবিজ্ঞান 2 পেপার মিলিয়ে থাকে 20, এছাড়া ইংলিশে 15 এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলিতে থাকে 10। এই হচ্ছে টোটাল 100 নম্বরের অবজেক্টিভ পরীক্ষা হয়। এছাড়া এসএসসির যে পয়েন্টটা সেটাকে আমরা 15 দিয়ে গুণ করি এবং যারা জিপিএ 5 পেয়ে আসে এসএসসিতে তারা হচ্ছে 5, 15, 75 নম্বর ওখানে পেয়ে যায়, এবং যারা এইচএসসিতে জিপিএ 5 পায় তারা এখানে তাদের পয়েন্টটাকে 25 দিয়ে গুণ করতে হয়, যেটা হচ্ছে 5, 25, 125। টোটাল এসএসসি এবং এইচএসসিতে 75 এবং 125 মিলিয়ে 200 নম্বর, এবং যে লিখিত অংশ অর্থাৎ অবজেক্টিভ অংশ যেটা ওইখানে তোমাদের থাকে 100 নম্বর। তো টোটাল এই যে এসএসসি, এইচএসসি এবং অবজেক্টিভ অংশ টোটাল হচ্ছে 300 মার্কের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়, এবং এর ভিতর থেকে তোমাদের মেধাক্রম অনুযায়ী প্রথমে নাম্বার এর ঊর্ধ্বক্রম অনুযায়ী কিছু শিক্ষার্থীকে মেডিকেল পড়ার জন্য প্রত্যেক বছর নির্বাচন করা হয়, এটা আমরা সবাই জানি।
তো এবছর যেহেতু আমরা প্রায় 20 সালের মার্চ মাস থেকে করোনার কারণে ঘরে বসে আছি এবং পড়াশোনা ঠিক মতন হয়নি, ফলে এইচএসসি পরীক্ষার আগে তোমাদের তো পরীক্ষা হওয়ার কথা ছিল অনেক মানে প্রায় সপ্তাহখানেক আগে আর কি পরীক্ষাটা বন্ধ হয়ে গেল। তো তারপর থেকে এইচএসসি প্রিপারেশনটা নিয়ে অনেক দিন তোমাদের বসে থাকা, তারপর হঠাৎ করে অটো প্রমোশনের একটা ঘোষণা এবং মেডিকেল অ্যাডমিশন কোচিং শুরু করা, সবকিছুই হচ্ছে আমরা দেখছি তোমাদের কষ্ট সম্পর্কে এবং পরিশ্রম সম্পর্কে। তো আজকে আমরা শুরু করব তোমাদের সবকিছু প্রশ্নের উত্তর দিয়ে। জুয়েল দাদা। জি জি, ধন্যবাদ। আমরা অনেক শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং এই লাইভটি দেখছেন, এবং যারা এখন দেখছেন তারা কিন্তু অন্যান্য শিক্ষার্থী আপনাদের সহপাঠী বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, লাইভটি শেয়ার করতে পারেন এবং আপনার মেডিকেল সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি এই মুহূর্তে কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন। যেমন আমাদের এই ধারাবাহিকতার আয়োজনে আমাদের মেডিকেলের যত প্রশ্ন তত উত্তর করবে আমাদের সাথে অতিথি হিসেবে আজকে রয়েছেন অনির্বাণ দেবনাথ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের অধ্যয়নরত মেধাবী ছাত্র, এবং তিনি কিন্তু 2017-18 শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় তিনি কিন্তু সেকেন্ড টাইমার হয়েও সবার চেয়ে বেশি নম্বর পেয়েছিলেন জাতীয় মেধা তালিকায়। সেই গল্পটা একটু শুনবো। আসলে দ্বিতীয়বার, প্রথমবার পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পর যে আপনি যে বাংলাদেশের সবার চেয়ে লিখিত পরীক্ষায় অধিক নম্বর পেয়েছেন, সংক্ষিপ্ত একটু সেটা শুনবো, তারপর অনেক শিক্ষার্থীর কমেন্ট বক্সের উত্তরগুলো আমরা নিয়ে নেব। আচ্ছা, তো গল্পটা যদি বলতে হয় তাহলে 2014 সালে আমি এসএসসি পরীক্ষা পাশ করি গ্রামের একটা স্কুল থেকে। এটা হচ্ছে বাগেরহাটের চুলকাঠি হচ্ছে গ্রামটার নাম, ওইখান থেকে। তো তারপর গভর্নমেন্ট সিটি কলেজ খুলনাতে এসে এইচএসসি তে ভর্তি হই এবং 2016 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পাই এবং প্রথমবারও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। কিন্তু দুর্ভাগ্যবশত বলবো অথবা নিজের পরিশ্রমের বা গাইডলাইনের অভাবে বলবো, প্রথমবার আমি স্কোর করি 61.75, যেটা কাটমার্ক যেটা বলে কাটমার্ক থেকে 2.5 মার্ক কম ছিল, এবং এই কারণে প্রথমবার আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় মানে মেডিকেলে পড়ার সুযোগ হয় না। তো পরবর্তীতে আমি ওই বছরই কুয়েটের ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে টিকে যাই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কুয়েটে ভর্তি হয়ে যাই। তো দ্বিতীয় বছরে পরের বছরে সেকেন্ড টাইম করার যে ডিসিশনটা সেটা নেওয়া হয় পরিবারের সবাই মিলে, যেহেতু পরিবারের সবাই চাইতো যে ডাক্তার হওয়ার জন্য বা আত্মীয় স্বজন সবাই চাইতো যে ছেলেটা ডাক্তার হোক। তো এই কারণে দ্বিতীয়বার আমি আবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। সেটা ছিল 2017 সালের জানুয়ারি মাস থেকে। তো এরপর অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আরো কিছু পরিশ্রমের মাধ্যমে দিনরাত পড়াশোনা করার মাধ্যমে 2017 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি স্কোর করি হচ্ছে 91.25, এবং সেকেন্ড টাইমার হওয়ার কারণে আমাদের ওই বছরই কিন্তু প্রথম হচ্ছে সেকেন্ড টাইমারদের 5 মার্ক কাটার ঘোষণাটা দেওয়া হয়। তো 5 মার্ক কাটার কারণে আমি হচ্ছে ওইখান থেকে 91.25 থেকে 5 কেটে 86.25 স্কোর করি, এবং আমার তো টোটাল নাম্বারটা থাকে তখন হচ্ছে 286.25, এবং এই নম্বরটা নিয়ে আমি হচ্ছে 33তম, আমার রোল নম্বর এখন 33। তো লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি ওই বছরে তোমরা জানতে পারবা যে লিখিত পরীক্ষায় মানে সর্বোচ্চ মানে যে ফার্স্ট হয়েছে তার নাম্বারটা ধরা হয় 90.50, কিন্তু আমার ওর থেকে 0.75 নম্বর বেশি ছিল। তো এইটা তারপর হচ্ছে আমি ব্যাচ K75 এর ঢাকা মেডিকেল কলেজে K75 এর হচ্ছে একজন স্টুডেন্ট হয়ে দাঁড়াই, যেটা আমার রোল নাম্বার হচ্ছে এখন 33। এই তো ছিল জীবনের গল্প। এবং এইখানে বলতে গেলে যে আমি একদম এইচএসসি লেভেলের একাডেমির একেবারে ফার্স্ট ইয়ার থেকেই জয়কলির এক সেট বই আমার কাছে ছিল, অন্তত এটা বলতে চাচ্ছি দাদা, এবং ওইটা মাঝে মাঝে দেখা হতো শুরু থেকেই।
ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজির ক্ষেত্রে যেসব শর্ট টেকনিক্স ছন্দ ওইগুলো আমি একাডেমিক লেভেলেও অ্যাপ্লাই করে আসছি। তারপর অ্যাডমিশন লেভেলে তো মানে ওখানে থেকে অবজেক্টিভ সলভ করা থেকে শুরু করে সকল প্রকার শর্টকাট টেকনিক্স এবং সবকিছুই তো আমার হচ্ছে খুব বেশি উপকার করছে, এটা বলতেই হয়। তো এছাড়া সেকেন্ড টাইম যখন আমি ছিলাম, আপনাদের একটা বই বের হয় হচ্ছে পরীক্ষার আগে আগে, দুইবারই বের হয়েছে এবং আমি দুইবারই সেগুলো ফলো করছি, যেটা হচ্ছে হাইলাইটস, মেডিকেল হাইলাইটস। বইটা খুব বেশি উপকার করছিল আমাকে, যেহেতু এখানে খুব শর্টকাটে সাজেশন মতন করে টোটাল যেখান থেকে অবজেক্টিভ আসা সম্ভব সবগুলো আসে। এবং আমার এই যে দ্বিতীয়বারে এত যে পরীক্ষা হলো, মানে এত যে নাম্বারটা উঠলো, এটা কারণ হচ্ছে জয়গলের যে গাইড ছিল আছে বই, এখান থেকে আমার প্রচুর পরিমাণ অবজেক্টিভ কমন আসে। তো আর অনেকের মনে একটা কনফিউশন থেকে যায়, অনেক সময় আমি প্রশ্নের সম্মুখীন হই। আমি আগে থেকে বলে রাখি, যেটা হচ্ছে মেডিকেলের লিখিত পরীক্ষা বললে আগে কিছু ছিল না বা এখনো কিছু নাই, ভবিষ্যতে হয়তো আসতে পারে, যেটা হচ্ছে অবজেক্টিভ পরীক্ষা। এখানে যেহেতু আমি বলছি আগেই যে এসএসসি এবং এইচএসসি মার্কটাকে যেহেতু কাউন্ট করা হয়, সেহেতু যেটা হচ্ছে অবজেক্টিভ পরীক্ষা ওইটারই অনেক সময় লিখিত পরীক্ষা বলা হয়। আসলে যে রিটেন লিখতে হয় বুয়েটের মতন এমন কিছু না, অবজেক্টিভটাই দাগাতে হয়। কিন্তু এটা যেহেতু হচ্ছে টেস্ট, মানে তোমার টেস্ট স্কোর, অর্থাৎ এসএসসি বা এইচএসসি নম্বর থেকে এই নম্বরটা আসেনি, সেহেতু এটাকে অনেক সময় লিখিত পরীক্ষা বলে বলা হয়। তো এছাড়া আর বলার মতন আছে যে আমি পরীক্ষার হলে যখন আর কি বসেছিলাম, যখন পরীক্ষাগুলো দিচ্ছিলাম, অবজেক্টিভ গুলো দাগাচ্ছিলাম, তখন নর্মালি একজন মানুষের কি মনে পড়ে যে তোমার ওই লাইনটা বইতে কোন জায়গাটায় আছে, ওইটা কি বইয়ের পেজের শুরুর দিকে আছে, নাকি পরের পেজের মাঝখানের দিকে আছে, নাকি কোনো বক্সের ভিতর আছে, এইটা হচ্ছে নর্মালি একজন স্টুডেন্টের মনে পড়ে। কিন্তু আমার যেটা আসলে মনে পড়ছিল সেটা হচ্ছে এইটা জয়কলের গাইডে ঠিক কোন জায়গাটাই আছে, কোন পেজের কোন প্যারাতে আছে, এরকম আমার মনে পড়ছিল। বইতে এই লাইনটা কোথায় আছে না, বরং গাইডে এই কোশ্চেনটা কোন জায়গাটায় আছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো এখন কি আমরা কমেন্ট সেকশনে চলে যাবো দাদা? এছাড়া তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে অতিথি হিসেবে যিনি রয়েছেন অনির্বাণ দেবনাথের কাছে আরো কিছু প্রশ্ন রয়েছে। এখানে অনেক মেধাবী বা যারা মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে, তারা অনেক প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নগুলোর কিছু জবাব শুনতে চাইব আমাদের আজকের অতিথি অনির্বাণ দেবনাথ। অনির্বাণ, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি একটা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি যে ডেন্টালে কতটি কলেজ চয়েস দিতে হবে। আসলে কলেজ আর কি সবগুলোই তোমার সিরিয়াল ওয়াইজ চয়েস দিতে হয়, যেটা মেডিকেলের ক্ষেত্রে এবং ডেন্টালের ক্ষেত্রেও তোমার সিরিয়াল ওয়াইজ। দেখো বর্তমানে যে দেশে 37টা মেডিকেল কলেজ আছে, তোমার সবগুলোকেই সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে। এখন এই ক্ষেত্রে সবাই ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল এইভাবে করে সাজায়, এবং একটা লিস্ট হচ্ছে ওখানে কোড নাম্বার অনুযায়ী তোমাদের হচ্ছে প্রজ্ঞাপন যেটা ওইখানে দেওয়া থাকে, যেখানে ঢাকা মেডিকেলের কোড নম্বর থাকে হচ্ছে 11, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কোড নাম্বার থাকে 12, এইভাবে করে। তো এটা হচ্ছে সবগুলো মেডিকেল কলেজই, 37টা মেডিকেল কলেজই হচ্ছে তোমাকে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দিতে হয়। ডেন্টালের ক্ষেত্রেও ঠিক একই। এবং তুমি তোমার চয়েস মতন এখানে মেডিকেল কলেজগুলো স্থাপন করতে পারো। অনেকে কি করে, তোমার বাড়ির কাছাকাছি যে মেডিকেল কলেজটা, অর্থাৎ তোমার বাড়ি যে এলাকায়, যেমন আমি খুলনা থেকে, তাহলে অনেক সময় সাজানোর সময় যে খুলনা মেডিকেলের একটু আগায় রাখলাম, যে যাতে হচ্ছে আমি হয়তো ঢাকার ভিতরে কোথাও পড়লাম কিংবা বাড়ির কাছাকাছি কোথাও থাকলাম। অনেকে এটা করে, তুমি চাইলে এটা করতে পারো। কিংবা হচ্ছে ভালো মেডিকেল কলেজগুলো আগে, অর্থাৎ যেগুলো একটু বেশি স্টুডেন্ট যেখান থেকে পার হয়ে আসছে, ভালো ভালো ডাক্তার যেখান থেকে পার হয়ে আসছে, ওইগুলো একটু আগের সারিতে রেখে পর সবগুলো মেডিকেল কলেজই তোমার হচ্ছে সাজিয়ে দিতে হবে।
তো আরেকটা বিষয় যেটা এখানে সাথে সাথে বলে রাখা উচিত, যেটা হচ্ছে তোমাদের ফর্ম পূরণ 11 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 11 তারিখ হচ্ছে দুপুর 12টা থেকে এটা শুরু হবে। তো এই ক্ষেত্রে সেন্টার চয়েস দিতে হয়, 3টা সেন্টার চয়েস দেওয়া লাগে, কোথায় তুমি এক্সাম দিতে চাও, কোথায় বসে। ঠিক আছে, তো 3টা চয়েস, 3টা সেন্টার তুমি হচ্ছে তোমার কোথায় কাছাকাছি হয় সেই অনুযায়ী দিবা। যেমন আমাদের হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হচ্ছে আমাদের সব থেকে কাছে, এরপর আছে ধরো হচ্ছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, এখানে সেন্টার থাকলে এখানে দেওয়া যায়। এরকম বাড়ির থেকে কাছাকাছি যেটা হয় এই ক্ষেত্রে সেন্টার দিতে হবে 3টা, কিন্তু মেডিকেল কলেজ গুলো তোমার সিরিয়াল ওয়াইজ সবগুলো 37টা মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ গুলো এখানে চয়েস দেওয়ার সময় সবগুলো সাজিয়ে দিতে হবে। ধন্যবাদ। আমরা ডেন্টালের কতটি কলেজ চয়েস দিতে হবে এই প্রশ্নটার আলোকে আমরা অনেক একটু বেশি উত্তর পেয়ে গেলাম এক্ষেত্রে, কারণ আরো অনেক শিক্ষার্থী এই ধরনের প্রশ্ন করেছে যে ভাইয়া মেডিকেলে এবং আদার কোন কোন জায়গায় লাগে প্লিজ একটু জানাবেন, মানে মেডিকেলে আলাদা কত পয়েন্ট লাগে, এরকম একটা প্রশ্ন করেছেন। আমি প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি, তার লেখাটি আবার করলে আমি উপকৃত হব। এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কি আবেদন করতে পারবে কিনা, রেজাল্ট পরিবর্তন হয় কি, এরকম ধরনের দুটি প্রশ্ন এসেছে। আশা করি আমরা এই দুটি প্রশ্নের উত্তর একটু জেনে নেব। অনির্বাণ দেবনাথ। আচ্ছা, হ্যাঁ, তো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পয়েন্ট তোমার যেটা লাগে সেটা হচ্ছে 9। তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা মিলে দুটো জিপিএ টোটাল হতে পারে 10, সেখানে 9 মানে 9 জিপিএ, টোটাল জিপিএ হচ্ছে 9 হলে তুমি পরীক্ষাতে অংশ নিতে পারো। এই ক্ষেত্রে তোমার শর্ত আছে, এইচএসসি তে বায়োলজিতে বি গ্রেডের নিচে থাকা যাবে না এবং দুইটার জিপিএ মিলে তোমার 9 পয়েন্ট হতে হবে। এবং ওই ক্ষেত্রে আমি আগেই বলছি যে এসএসসির নম্বরটা 15 দিয়ে এবং এইচএসসির জিপিএ যেটা সেটাকে 25 দিয়ে গুণ করা হয়। ওইখানে এসএসসির জিপিএ এর উপর 75 এবং এইচএসসির জিপিএ এর উপর 125, টোটাল এই 125 প্লাস 75 200 নম্বর জিপিএ তে থাকে। তুমি 9 এর বেশি পেলেই পরীক্ষায় অংশ নিতে পারবা, কিন্তু যাদের পয়েন্ট একটু কম থাকে তাদের কিছু মার্ক এখানে কাটা যায়। আরেকটি প্রশ্ন যে করছো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা রেজাল্ট পরিবর্তন, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী তো আমি খুবই কম দেখছি এরকম রেজাল্ট পরিবর্তন হওয়ার জন্য, তবে তারা আবেদন করতে পারবে। আর যেহেতু আবেদনের সময় অনেক অনেক একটা দীর্ঘ, মানে তোমার একেবারে 11ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 1 মার্চ পর্যন্ত যেহেতু তোমার আবেদনের সময়, এর ভিতরে হচ্ছে যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের রেজাল্ট এর ভিতরে পাবলিশ হয়ে যাবে, অথবা যদি পাবলিশ না হয় তাহলে তুমি মানে পরিবর্তিত ফলাফল থেকে নম্বরটা পাবা। অনির্বাণ, আপনাকে অনেক ধন্যবাদ। স্টুডেন্টরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিচ্ছে, কিন্তু এখন আমাদের সমসাময়িক একটা প্রশ্ন রয়েছে। সাদিয়া আপনি প্রশ্ন করেছে যে ভাইয়া সেকেন্ড টাইমের হিসাবে আগামী 2 মাস কিভাবে পড়া উচিত। এটা একটা সমসাময়িক বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু আমরা উত্তর জেনেই নেব। খুবই সুন্দর প্রশ্ন করছো সাদিয়া আফরিন মৌ, তোমাকে ধন্যবাদ। তো খুবই ভালো একটা প্রশ্ন, সবারই যেটা জানা উচিত যে আগামী 2 মাস যতদিন সময় আছে, আমাদের যেহেতু এপ্রিলের 2 তারিখ পরীক্ষা, আগামী 2 মাস আমাদের পড়ার রুটিনটা বা পড়ার স্টাইলটা কি হবে। তারপর হচ্ছে যদি সেকেন্ড টাইমার হয় তাহলে তার তো আরো একটু বেশি প্রেশার যাবে, যেহেতু তার 5 নম্বর কাটা যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি করতে বলবো, আমি প্রথম আমার যে সাজেশনটা আমি সবসময় দিই সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস পড়ার পর 3 বার রিভিশন। কতবার? 3 বার রিভিশন। যখন তুমি হচ্ছে কোনো একটা অধ্যায় পড়বা তখন ওই অধ্যায়টা একবার শেষ করবা, দ্বিতীয়বার আবার শেষ করবা, তৃতীয়বার একবার শেষ করবা, তারপর নেক্সট অধ্যায়ে যাবা। ঠিক আছে, তুমি যদি পরপর 3 বার শেষ করে যেতে পারো তাহলে দেখবা ওইখানে যতটা অবজেক্টিভ আছে, যতটা তোমার কোশ্চেন ওইখান থেকে আসতে পারে, সবকিছুই তোমার মনে থাকবে। এবং এটা ভালো করার খুব ভালো একটা টেকনিক এবং আমার খুব পছন্দের, আমি এটা ফলো করতাম। প্রথম আমার একটা উপদেশ থাকবে এটা, 3 বার রিভিশন। তো 2 নম্বর পয়েন্টে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোশ্চেন সলভ। তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা তত বেশি তোমার প্রিপারেশনটা আরো ভালো হবে, তত স্ট্রং হবে তুমি।
এই ক্ষেত্রে তোমার হচ্ছে কোশ্চেনটা কালেক্ট করতে হবে প্রচুর পরিমাণ, ঠিক আছে। আর এক্ষেত্রে আমি বলবো জয়কলের গাইড গুলো তোমার জন্য কোশ্চেনের একটা বিরাট সোর্স তোমার সামনে তুলে ধরবে। এছাড়া যে কোনো উৎস থেকে কোশ্চেন কালেক্ট করে সলভ করতে পারো। তুমি যত বেশি কোশ্চেন সলভ করতে পারবা তোমার জন্য ততই মঙ্গল হবে। তোমরা হয়তো জানো কিনা, আমি পরীক্ষার হলে প্রায় 50,000 কোশ্চেন সলভ করে তারপর ঢুকছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, প্রায় 50,000 কোশ্চেন সলভ করে তারপর পরীক্ষার হলে ঢুকছি। যখন তুমি বেশি সংখ্যক কোশ্চেন সলভ করবা তখন তুমি দেখবা যে কোশ্চেন প্রায় সবই কমন আসতেছে, কারণ সিলেবাস তো আমাদের খুব বেশি যে বড় তা তো না, আমাদের পাঠ্য বই এর ভিতর থেকেই তো আসবে। তো এইটাও তুমি জোর দিতে পারো সাদি আফরিন মৌ, যেটা হচ্ছে বেশি সংখ্যক কোশ্চেন সলভ করা। এছাড়া পড়াশোনার টাইম আগের থেকে একটু বাড়াতে হবে, একটা বিষয় আছে। এক্ষেত্রে 3 নাম্বার টিপসে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে টাইম লিখে লিখে পড়া। যখনই তুমি পড়তে বসবা তখন হচ্ছে তুমি টাইমটা লিখবা যে পড়তে বসার সময়, যখন তুমি হচ্ছে পড়া ছেড়ে উঠবা তখন তুমি লিখবা পড়া ছেড়ে ওঠার সময়। তুমি একটা খাতায় বা একটা প্যাডে একটা জায়গা মতন করে নিতে পারো যে প্রত্যেকদিন তুমি পড়তে বসবা এবং পড়া থেকে ওঠার সময় টাইমটা লিখে নিবা। ধরো এখন তুমি লাইভ সেশনটা শেষ করে সন্ধ্যা 6:30টায় তুমি পড়তে বসতেছো, তাহলে তোমার খাতায় যেখানে লেখা আছে পড়তে বসার সময় ওইখানে তুমি লিখলে যে 6:30 PM। এখন তুমি মনে করো 8টার সময় পড়া ছেড়ে উঠতেছো, তাহলে ওখানে লিখলে যে মানে 8 PM এবং তোমার নিট পড়ার টাইমটা ওখানে লেখা থাকবে, যেটা হচ্ছে এখানে তাহলে কত হলো 1.5 ঘন্টা। তো কিন্তু মনে করো এর ভিতর তোমার হচ্ছে 2টা ফোন কল আসছিল, তুমি ফোন কল ধরছিলে এবং এর জন্য তোমার প্রায় 7 মিনিট বা 8 মিনিট টাইম লস গেছে, তাহলে তুমি ওই 1.5 ঘন্টা ওইখান থেকে 8 মিনিট সময় বিয়োগ করে ওখানে টোটাল নাম্বারটা লিখবা। এবং এই যে 8 মিনিট বিয়োগ করলে এখন হচ্ছে ফিগারটা আসতেছে 1 ঘন্টা 22 মিনিট। তুমি এটা রাউন্ড ফিগার করার জন্য কখনো 1 ঘন্টা 25 মিনিট ধরবা না, বরং 2 মিনিট আরো কমায় 1 ঘন্টা 20 মিনিট ধরবা এবং এইভাবে তুমি সারাদিন চালা যাও। আজকে যদি সন্ধ্যা 6টা থেকে শুরু করো তাহলে আগামীকাল সন্ধ্যা 6টায় দিয়ে 24 ঘন্টার ভিতর তুমি হচ্ছে এই পড়ার টাইমটা ক্যালকুলেট করবা, ঠিক আছে। তো তুমি হচ্ছে যখন পড়ার টাইমটা এভাবে লিখে লিখে পড়বা তখন তুমি দেখবা যে পড়াটা আরো সুন্দর হচ্ছে, তুমি আরো বেশি মনোযোগ দিতে পারতেছো পড়াতে এবং হচ্ছে তোমার সারাদিনে কত ঘন্টা পড়া হয় এটাও তোমার হচ্ছে ক্যালকুলেশনে চলে আসবে। আচ্ছা, আরেকটা ভালো জিনিস যেটা হবে সেটা হচ্ছে আজকে যদি তুমি সারাদিনে 9 ঘন্টা পড়ো 24 ঘন্টার ভিতর, তাহলে আগামীকালকে তোমার টার্গেট থাকবে ওটাকে 9.5 ঘন্টা করার এবং তুমি ওখানে তোমার সামনে একদম ভিজিবল দেখতে পারবা যে কোথায় আমার টাইমটা লস গেছে বেশি, যে এখানে 2.5 ঘন্টার সময় আমার কোনো হিসাব মিলতেছে না, 2.5 ঘন্টা আমি কি করছি, ঠিক আছে। ওইখানে হচ্ছে তুমি 2.5 ঘন্টা ওইখান থেকে সময়টা বের করবা যে কতদিন 9 ঘন্টা ছিল, আজকে যে 9.5 ঘন্টা বানাবো আধা ঘন্টা কোন জায়গা থেকে নেবো, তখন তুমি হচ্ছে তোমার সামনে একদম স্পষ্ট ছবির মতন দেখতে পারবে যে এখান থেকে আমি আধা ঘন্টা সময় বাঁচায় আরো বেশি পড়তে সময় দেবো, ঠিক আছে। ধন্যবাদ। অনির্বাণের কাছে আরো অনেক শিক্ষার্থীরা অনেক প্রশ্ন করেছে, যেমন এখানে রয়েছে আমাদের এইচএসসি 2021-এ যে শর্ট সিলেবাস দিয়েছে সেটা কি এডমিশনে অ্যালাউ হবে, এরকম একটা প্রশ্ন রয়েছে। এবং রয়েছে ভাইয়া আমাদের 2021 ব্যাচে যে শর্ট সিলেবাস দিয়েছে একই প্রশ্ন করেছে এবং বলেছে ভাইয়া যদি রেজাল্টের নাম্বার যদি 10+ কম থাকে তাহলে কি মেডিকেলের আশা করা উচিত হবে। ভাইয়া আপনি কত ঘন্টা পড়তেন যদি মনে থাকে তাহলে একটু বলবেন। এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে এবং বলেছেন যে প্লিজ বলুন শর্ট সিলেবাস কি অ্যালাউ হবে মেডিকেল এডমিশনে। মেডিকেল এডমিশনে তো পুরো সার্কুলার দিয়ে দিয়েছে এবং সার্কুলার দেওয়ার পরে সেখানে তো পুরো আমাদের এর আগে একটা প্রশ্ন ছিল, আমি একটু অ্যাভয়েড করে গিয়েছিল, অনেক কমেন্টস রয়েছে যে আসলে আমাদের এই মেডিকেল এডমিশনের পরামর্শ বা যত প্রশ্ন তত উত্তর পর্বে একদিনে সমস্ত উত্তর প্রদান করা সম্ভব না। যে বলেছিল যে সাধারণ জ্ঞান বিষয়ে কেমন হবে, সাধারণ জ্ঞানে কেমন প্রশ্ন হবে এবং কত নম্বর থাকবে। সাধারণ জ্ঞানে যতটুকু আমি জানি যে 10 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, সাধারণ জ্ঞান থেকে 10 আসে। তার বাকিটা শুনবো আমাদের আজকের অতিথি অনির্বাণ দেবনাথের মুখ থেকে। তো ধন্যবাদ দাদা। আবার প্রথম যে আমি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি সেটা হচ্ছে শর্ট সিলেবাসের যে কোর্সটা এটা অ্যাডমিশনে অ্যালাউ হবে কিনা। তো আমার যতদূর মনে হয়, এটা তো হচ্ছে পোক্ত কোনো খবর আমি দিতে পারছি না, আমার যতদূর মনে হয় এটা অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হবে না। তুমি হচ্ছে এইটা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার জন্য রপ্ত করবা অধ্যায়গুলো সুন্দর করে, যেহেতু তোমার 125 নম্বর আছে এর উপর,
ঠিক আছে, এখানে জিপিএ 5 তোলাটা কিন্তু অনেক বেশি দরকার। তারপর অ্যাডমিশন টেস্টে তো তুমি সময় পাচ্ছই, আর ওই অধ্যায়গুলো যে তুমি জীবনে কখনো পড়োইনি তা তো না, তুমি পরে পড়ার সুযোগ পাবা। তো আমার মনে হয় এটা হচ্ছে অ্যালাউ হবে না, এবং তোমাদের তোমরা বাকি অধ্যায়গুলো পড়ার হচ্ছে সময় পাবা তোমাদের এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর। আচ্ছা, এরপর যে একটা প্রশ্ন করেছিলেন যে জিকে অংশে, সাধারণ জ্ঞান অংশে কি কি পড়তে হবে বা কেমন নম্বর আসবে। দেখো, আগে হচ্ছে মেডিকেলের সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা বিভাগ থেকে প্রশ্ন আসতো, কিন্তু এখন শুধুমাত্র বাংলাদেশ পার্ট, এবং আরো স্পেসিফিক ভাবে বলে দেয়া আছে যে এখানে তোমার মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস, এই টপিক থেকে কোশ্চেন গুলো আসবে। তো সবগুলো কোশ্চেনই যে এখান থেকে পাবা তা আমি বলছি না, কিন্তু তুমি এখান থেকে সলভ করলে বেশিরভাগ কোশ্চেনই পাবা। আমি মনে করি যে 10টার ভিতর অন্তত 3টা প্রশ্ন তুমি এখান থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক টপিক থেকে পাবা। এছাড়া বিসিএস প্রশ্ন যেগুলো আছে, তোমরা জয়কলির মেডিজ্ঞান কোষ বইটা আমার খুবই পছন্দের একটা বই, ওইখানেও হচ্ছে তোমরা খুঁজে পাবা শেষে বিসিএস এর প্রশ্ন। বিসিএস কোশ্চেনের থেকে প্রায় সবই কমন আসতেছে। গত 2 বছরের মানে কোশ্চেনটা অ্যানালাইসিস করলে অন্তত আমরা এটুকু দেখতে পাই যে জিকে অংশ খুব বেশি কঠিন আসতেছে না, সহজ আসতেছে। গতবারের প্রশ্নে প্রায় 8টা থেকে 9টাতে একদম কমনই ছিল, আর একটা বা দুইটা অনেকের হয়তো জানা ছিল, কারোর ছিল না। তো এখান থেকে আন্তর্জাতিক টপিকের থেকেও কিছু কোশ্চেন আসতে পারে, খেলাধুলা থেকে একটা কোশ্চেন ধরা যায়, আর ভাস্কর্য থেকে গত বছর প্রায় 3টা কোশ্চেন আসছিল। সুতরাং বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, নদ নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদি আমার মনে হয় পড়া দরকার হবে, ভাস্কর্য টপিকটা পড়া দরকার হবে। ইতিহাস, মুক্তিযুদ্ধ, পাকিস্তান আমল তো অবশ্যই, বিসিএস অংশ এটা মাস্ট। এটা হচ্ছে আমার মতে জিকে এর জন্য, সাধারণ জ্ঞানের জন্য শর্ট সাজেশন হবে। দাদা। জি, ধন্যবাদ জানাই। আসলে আরেক শিক্ষার্থী প্রশ্ন করেছে যে আপনি আসলে ইংলিশ সাবজেক্টের জন্য, ইংলিশের জন্য কোন বইটা পড়েছেন, বেসিক্যালি ইংলিশের জন্য ভালো করার জন্য এবং ইংলিশ সাবজেক্টের জন্য? আচ্ছা, ইংলিশ সাবজেক্টটা ভালো করার জন্য আমার পছন্দ ছিল হচ্ছে মেডি ইংলিশ, যেটা হচ্ছে জয়কলি পাবলিকেশনস এর। এখান থেকে কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হয়, এটা আমি তোমাদের জন্য একটু বলে যাচ্ছি। প্রথম তোমার পড়া উচিত হবে হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে সেন্টেন্সের ভিতর কোনটা নাউন বা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি হচ্ছে তোমাকে ডিফাইন করতে হয়। একটা সেন্টেন্সের ভিতরে একটা শব্দ হয়তো হাইলাইট বা আন্ডারলাইন করা থাকে, বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তো তোমার এটা করতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কারেকশন, এবং তারপর আছে ট্রান্সলেশন। আমি এই 3টা টপিককে হচ্ছে ক্যাটাগরি 1 এ রাখবো। কি কি বললাম? পার্টস অফ স্পিচ, ট্রান্সলেশন এবং কারেকশন। ক্যাটাগরি 2 তে আমি ফেলবো প্রথমে হচ্ছে প্রিপোজিশন। যদিও এটা পার্টস অফ স্পিচের অংশ, তবে একটু প্রিপোজিশন থেকে নরমাল কোশ্চেন আসে বা কমনলি আসে, বেশি দেখা যায়, এই কারণে এর আলাদা আর কি আমরা ক্যাটাগরিতে ফেলতেছি। প্রিপোজিশন তাহলে আমরা ক্যাটাগরি 2 তে ভালো করে পড়বো। এছাড়া আছে সিনোনিম, অ্যান্টোনিম, যেটা অধিকাংশ স্টুডেন্টের ভীতির জায়গা। সিনোনিম, অ্যান্টোনিম থেকে কোশ্চেন থাকবে। এরপর আছে ভয়েস এবং ন্যারেশন। একটা ভয়েস একটা ন্যারেশন থাকবে, এটা ধরে নিতে পারো তুমি। তোমার এই দুটো টপিক হচ্ছে একদম কমন, ভয়েস এবং ন্যারেশন একটা থাকেই। এরপর আর যেটা পড়া দরকার হবে সেটা হচ্ছে স্পেলিং। ক্যাটাগরি 3 তে আমি যদি বলি তাহলে এখানে ইডিয়মস এন্ড ফ্রেজেস, এছাড়া তোমার আর্টিকেল পড়তে পারো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে পারো, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে পারো, ইত্যাদি টপিক গুলো হচ্ছে ক্যাটাগরি 3 তে থাকবে। এছাড়া ট্যাগ কোশ্চেন, আর্টিকেল এগুলো পড়তে হবে, এবং বিসিএস, ঢাকা ভার্সিটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কোশ্চেনও তোমাকে সলভ করতে হবে, যেটা হচ্ছে বইয়ের শেষের দিকে থাকে। এই কোশ্চেন ব্যাংকগুলো কোশ্চেন থেকে সলভ করতে হবে। এবং এর আগে হচ্ছে একটা প্রশ্নের উত্তরটা আমি দিলাম যে শেষ 2 মাসে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, ওখানে আমি আরেকটা বিশেষ পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বেশি করে মডেল টেস্ট দেওয়া। যেহেতু তোমার সিলেবাসটা এখন, তুমি দেখো অন্য কখনো তুমি কিন্তু এত বড় সিলেবাসে একসাথে পরীক্ষা দাওনি, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রথমবার দিচ্ছ। দেখো, মডেল টেস্ট দেওয়া কিন্তু সাধারণ পরীক্ষা দেওয়ার মতো না, কোনো একটা বা দুইটা অধ্যায়ের উপর না, বা একটা বইয়ের উপরও না। তোমার মডেল টেস্ট পরীক্ষায় বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে, মানে সবগুলো পেপার, বায়োলজি 2টা, কেমিস্ট্রি 2টা, ফিজিক্স 2টা, এই হচ্ছে 6, একটা জিকে, একটা ইংলিশ, এই টোটাল 8টা বই কিন্তু তোমার মাথায় একসাথে নিয়ে পরীক্ষায় যেতে হচ্ছে।
যেটা আসলে অনেক টাফ একটা ব্যাপার। কারণ তুমি চিন্তা করো, আগে কখনোই তুমি কিন্তু এই 8টা সাবজেক্টের পরীক্ষা একসাথে মাথায় নিয়ে ঢোকোনি, 8টা পরীক্ষার পড়াশোনা একসাথে তুমি পরীক্ষার হলে ডেলিভার করোনি। তো এবং কোশ্চেন গুলো যে সাজানো থাকে, যে বায়োলজি 30টা একবারে, তারপর ফিজিক্সের 20টা, কেমিস্ট্রি 25টা, এভাবে কিন্তু সাজানো থাকে না। তুমি হয়তো যে দেখতে পারো যে জুওলজি থেকে তোমার একটা কোশ্চেন প্রথমে 1 নম্বর কোশ্চেনে আছে, 2য় নম্বরে হয়তো দেখতে পারো তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের একটা কোশ্চেন, 3 নম্বরে দেখো একটা ইংলিশ কোশ্চেন। তাহলে চিন্তা করো তোমার ব্রেন একবার হচ্ছে ওইখানে নিয়ে যেতে হচ্ছে, তারপর ওই বইতে নিয়ে যাচ্ছে হচ্ছে, তারপর এদিকে নিয়ে আসতে হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট কষ্টের একটা ব্যাপার, এবং এটা যদি তুমি বেশি করে প্র্যাকটিস না করো তাহলে পারবে না। তো বেশি সংখ্যক মডেল টেস্ট তুমি দেওয়ার চেষ্টা করবা, যত বেশি পারো মডেল টেস্ট দিবা, কারণ এগুলো হচ্ছে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল বা তোমার ডেইলি এক্সাম দেওয়ার থেকে অনেক বেশি কঠিন কাজ। এবং এটা প্র্যাকটিস না করলে, আমরা যে বলি যে অর্জিত অর্জিত প্রতিপত্ত ক্রিয়া, এটাকে তোমার কাজ করবে না যদি তুমি বেশি করে প্র্যাকটিস না করো। তো এই ক্ষেত্রে ধন্যবাদ। আরো অনেক কথা শুনবো এখানে, অনেক শিক্ষার্থী প্রশ্ন করছে, অনেক মেডিকেল রিলেটেড, বিশ্ববিদ্যালয় রিলেটেড অনেক কমেন্টসে অনেক ধরনের আমরা প্রশ্নের উত্তর তারা জানতে চাচ্ছে। আসলে ভাইয়া শেষ মুহূর্তে প্রস্তুতির জয়কলির হাইলাইট সেটটা কতটা গুরুত্বপূর্ণ, এবং রাজিয়া সুলতানা লিখেছে ভাইয়া এক্সামের আগের এই কয়েকদিন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স কিভাবে পড়া উচিত প্লিজ বলবেন। ভাইয়া কিন্তু বলেই দিয়েছে, এবং জয়কলির আর একটা বইয়ের ব্যাপারে জানতে চেয়েছেন যে গ্রুপস 8 সায়েন্সের বইটা কি সব বিষয় একসাথে না আলাদা আলাদা বিষয়। আমরা আজকের যে বিশেষ অতিথি রয়েছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী অনির্বাণের কাছ থেকে আমাদের প্রশ্ন যে আমাদের জয়কলির প্রকাশিত যে সর্বশেষ যে হাইলাইট বইগুলো বের হয়েছে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং শিক্ষার্থীরা এই স্বল্প সময় আসলে তারা জানতে চায়, এতদিন তো আসলে করোনার মধ্যে বন্দি দশায় পড়াশোনা একটু অগোছালো ভাবে, এখন কিভাবে এই ঝটপট সংক্ষিপ্ত সময় গুছিয়ে তারা প্রস্তুতি করবে মেডিকেল ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এটা একটু জানার বিষয়। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমি আগেও বলতেছিলাম যে জয়কলের হাইলাইটস এটা শেষ সময়ের জন্য তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে আমরা চাই কি অল্প সময়ে বেশি সর্বোচ্চ সংখ্যক প্রস্তুতি, তাই না? জয়কলের যে হাইলাইটস বইটা আছে এটা হচ্ছে অনেক মানে মানে অনেক একটা ছোট একটা বই, অল্প কয়েকটা পেজের ভিতরে শেষ হয়ে যায়। এবং যেহেতু তোমার শেষ করতে একটা সাজেশনের মতন আকারে দেয়া আছে, তুমি সেহেতু খুব দ্রুত এটা পড়ে রিভিশন করে ফেলতে পারো। এবং তোমার যখন মডেল টেস্টে অংশ নিতে হচ্ছে প্রত্যেকদিন, তখন যদি তোমার পুরো বই একবার হচ্ছে চোখের সামনে তুমি পেজ উল্টে না যাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলের জিনিসগুলো সহজে মনে পড়ে না। এই কারণে তোমার উচিত হাইলাইটস বা এরকম ছোট সংক্ষিপ্ত সাজেশন যদি তোমার কাছে থাকে সেগুলো ফলো করা উচিত। আচ্ছা, আর যদি মূল বইয়ের ক্ষেত্রে আমি বলবো, এই ক্ষেত্রে তোমার শেষ সময়ে অনুশীলনের কোশ্চেন গুলো, ফিজিক্স কেমিস্ট্রিতে অনুশীলনের কোশ্চেন গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য, এবং বায়োলজিতেও অনুশীলনের কোশ্চেন বর্তমানে যথেষ্ট দেয়া আছে, জুওলজিতে বিশেষ করে, বোটানিতে কম আছে। তো এবং তোমার বইটা যদি হাইলাইটার দিয়ে দাগানো থাকে তাহলে তুমি শুধুমাত্র হাইলাইটেড লাইনগুলো এখানে পড়বা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে একটা অধ্যায় খুঁটিনাটি সব খুঁটে বেছে যত তুমি টাইম নিয়ে পড়বা এটা কিন্তু তোমার জন্য ইফেক্টিভ না, বরং তুমি যদি একটা অধ্যায় বারবার রিভিশন দিতে পারো, তোমার যদি টার্গেট থাকে যে আমি একটা অধ্যায় 4 ঘন্টায় শেষ করব, কিন্তু না, তোমার টার্গেটটা হওয়া উচিত অন্যরকম, যে 4 ঘন্টার ভিতর আমি অধ্যায়টা 3 বার শেষ করব। তুমি যদি প্রথমবার ওই অধ্যায়টা শেষ করার জন্য তুমি 2 ঘন্টা সময় নাও, দ্বিতীয়বার কিন্তু তুমি একটু কম টাইমে পারবা। তুমি সেবার দ্বিতীয়বার চেষ্টা করলে 1 ঘন্টা 15 মিনিটে অধ্যায়টা শেষ করার জন্য, আর তৃতীয়বার তুমি 45 মিনিটে অধ্যায়টা তাহলে শেষ করতে পারবা। তো এভাবে তুমি অধ্যায়টা 4 ঘন্টায় একবার রিভিশন না দিয়ে 4 ঘন্টায় ভাগ ভাগ করে 3 বার রিভিশন দাও, এটা তোমার জন্য আর বেশি ইফেক্টিভ হবে। এটা শেষ সময়ের প্রস্তুতির জন্য। আমার মডেল টেস্ট বইটা আছে, সেই মডেল টেস্ট বইটা থেকে তুমি প্রচুর পরিমাণ মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারো, নিয়মিত পরীক্ষা দিয়ে বাসায় বসে। করোনা পরিস্থিতিতে বাইরে যদি না যেতে চাও তাহলে বারবার তুমি ওইগুলো পরীক্ষা দিয়ে আয়ত্ত করতে পারো, এখানে প্রচুর কোশ্চেন থাকবে যেটা তোমার জন্য হেল্পফুল হবে। টেস্ট দিয়ে তুমি যদি নিজে বাসায় মডেল টেস্ট গুলো প্র্যাকটিস করো তাহলে তোমার কত মার্ক পেলে তুমি স্যাটিসফাইড হতে পারবা এবং কত মার্ক পেলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে, এই সম্পর্কে আসলে তো জিনিসগুলো নির্ভর করে কোশ্চেন কতটা হার্ড হয়েছে বা ইজি হয়েছে তার উপর। তো তুমি হচ্ছে যদি
মোটামুটি 70 টাচ করতে পারো, 68-69 এ পর্যন্ত মোটামুটি সেফ রেঞ্জ বলা যায়। নর্মালি এরকম পরীক্ষায় এই নাম্বারগুলো পেলে নর্মালি টিকে থাকা যায়। কিন্তু মডেল টেস্ট যেগুলো তুমি বাসায় দিচ্ছ এগুলোতে আরেকটু বেশি মার্ক তোলার চেষ্টা করবে। তুমি যদি এখানেও 68-69 পাও তাহলে তুমি স্যাটিসফাইড বলা যাবে না, আরো বেশি মার্ক তুলতে হবে। কারণ কি, পরীক্ষার হলে নার্ভাসনেস তোমার মধ্যে কাজ করবেই। যখন তুমি একদম একেবারে শিওর, একদম সকালেও পড়ে গেছো যে জিনিসটা, 2-2.5 বছর ধরে পড়ে গেছো এই জিনিসটাও, যখন তুমি পরীক্ষার হলে উত্তর দাগাইতে যাবা তখন হচ্ছে তোমার ভিতর তখন একটু ভয় কাজ করবে যে দেখবা যে একবারে তুমি দাগাইতে পারবে না, এটা তোমার আগে 3বার ভাবতে হবে যে এটা কি আসলে এই ছিল। এটা হবে, প্রত্যেকের জন্যই হবে। সুতরাং তোমার এখন মডেল টেস্ট গুলো দিয়ে আরো একটি মার্কটা আগায় রাখতে হবে, যাতে মার্ক পরীক্ষার হলে মার্ক একটু কমে গেলেও একটু যদি হার্ড কোশ্চেন হয় এবং তোমার নার্ভাসনেস কাটা ওঠে তখন তুমি হচ্ছে মার্ক এর থেকে নিচে নেমে না যায়, এটা আমি মনে করি। একদম, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আজকে একটু নেটওয়ার্ক সমস্যা বা টেকনিক্যাল সমস্যার জন্য, বারবার নেটওয়ার্ক দুর্বল হয়ে যাওয়ার জন্য। কেননা আমাদের এই আজকে যিনি অতিথি হিসেবে রয়েছেন জয়কলি পাবলিকেশনের স্টুডিওতে, তিনি কিন্তু সুদূর তার হচ্ছে জেলা খুলনা থেকে তিনি আমাদের সাথে সরাসরি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এজন্য হচ্ছে স্টুডিওর বাইরে থেকে সংযুক্ত করার জন্য নেটওয়ার্কিং সমস্যার জন্য মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এখন আমাদের 2-3 শিক্ষার্থী প্রশ্ন করেছে যে এসএসসি তে 4.39 এবং এইচএসসি তে 4.69, আমি কি মেডিকেল এক্সামে প্রিপারেশন নিব, চান্স পাওয়ার কি কোনো পসিবিলিটি আছে কিনা, প্লিজ উত্তর দিবেন। এবং আরেকজন লিখেছে, ভাইয়া এইবার তো পরীক্ষার্থী বেশি, তো এইবার কি তাহলে চান্স পাওয়া বেশি কঠিন হবে? স্বাভাবিক, এটা তো পরীক্ষার্থী বেশি। ভাইয়া, আপনি কতদিন মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভ করছেন, আর আমাদের কত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করা দরকার, প্লিজ বলবেন। ভাইয়া, এই সময় দিনে কত ঘন্টা ঘুমাবো? হাস্যকর কিছু প্রশ্ন রয়েছে যে পড়াশোনার ক্ষেত্রে তো তারা নিজের উপর নির্ভর করে। আমরা ঠিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনির্বাণ, আমরা হচ্ছে 3টি প্রশ্নের উত্তর জানবো। আমি কমেন্ট গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এসএসসি তে 4.39 এবং এইচএসসি তে 4.67, সে কি আসলেই যোগ্যতা রাখে মেডিকেলের ফর্ম পূরণের জন্য, বা তার কি চান্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং কত বছরের কোশ্চেন ব্যাংক তিনি সলভ করবেন এ সম্পর্কে একটা প্রশ্ন ছিল যে কত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করব, এ ধরনের একটা। হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা যে করছো এসএসসি এবং এইচএসসি দুই ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে এখানে জিপিএ 5 নাই, এবং তোমার হচ্ছে যেহেতু আমি বারবার বলছি যে এসএসসি পয়েন্টটাকে তুমি 15 দিয়ে গুণ করো এবং এইচএসসি পয়েন্টটাকে 25 দিয়ে গুণ করো, এবং দেখো এখানে 200 মার্ক থেকে টোটাল কত মার্ক তোমার বাকি থাকতেছে সেটা একটু হিসাব করে দেখো। এখন তোমাকে আমি পরামর্শ দেব, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি অবশ্যই তুমি ম্যাথ ইউনিভার্সিটি